নমস্তে ফ্রেন্ডস, আরেকটি ভিডিও এসআইআর নিয়ে। আপনারা জানেন যে এসআইআর বিষয়টিকে আমি বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখছি এবং বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আমার অবজারভেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি নানা ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওতেও আমি তিনটি আলাদা আলাদা বিষয় অ্যাড্রেস করতে চাই। প্রথমটি হলো মনিরুল ইসলামের চিঠি। মনিরুল ইসলাম যে চিঠি লিখেছেন টু দি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, জঙ্গিপুর সাব ডিভিশনে, মুর্শিদাবাদে জঙ্গিপুর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে তিনি যে চিঠি লিখেছেন সেই চিঠির বিষয়টি দিয়ে শুরু করতে চাই। মনিরুল ইসলাম কী ধরনের বক্তব্য রেখেছেন, কী ধরনের স্পিচ দিয়েছেন সেটা আমরা সকলেই শুনেছি। ইনফ্যাক্ট আমার একটি পূর্ববর্তী ভিডিওতে ওনার সেই স্পিচ আমি শুনিয়েওছি। অতঃপর তাঁর বিরুদ্ধে এফআইআর করবার নির্দেশ এসেছে ইলেকশন কমিশনের তরফ থেকে। এবার মনিরুল ইসলাম একটা চিঠি লিখে ফেলেছেন এসডিওকে, জঙ্গিপুর সাব ডিভিশনের এসডিওকে একটা চিঠি লিখে ফেলেছেন। তো সেই চিঠিটাতে গোটাটা উনি কী লিখেছেন সেটা আমি পড়ছি না। অনেকে অবশ্য এটা নিয়েও হাসাহাসি করছেন যে মনিরুল ইসলামের পক্ষে এরকম একটা চিঠি লেখাই সম্ভব না, বা এমনকি এই চিঠিটা পড়তে পারাও ওনার পক্ষে সম্ভব নয়। লেখা তো দূরের কথা, উনি পড়তে পর্যন্ত পারবেন না। কিন্তু আমি সে সমস্ত আলোচনায় যেতে চাইছি না। আমি ওনার চিঠির 3য় প্যারাগ্রাফের শেষ অর্ধাংশটা একটু পড়তে চাই। যেমন উনি লিখেছেন, "The statements were made in good faith as a general expression of public opinion on the special intensive revision process." আবার পড়ছি, "The statements were made in good faith as a general expression of public opinion on the special intensive revision process." এবারে গুড ফেইথ ব্যাপারটা কি? এটা একটা লিগ্যাল টার্ম। গুড ফেইথ মানে হলো বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা, আগের ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন 52-তে গুড ফেইথ কি সেটার একটা পরিষ্কার ডেফিনিশন দেওয়া আছে। সেকশন 52 অফ দি ইন্ডিয়ান পেনাল কোড ডিফাইন্স গুড ফেইথ means bona fide as an act done with due care and attention. অর্থাৎ গুড ফেইথে কোনো কাজ করা মানে হলো যথেষ্ট সন্তর্পণে, সযত্নে, ব্যাপারটা সম্বন্ধে সম্পূর্ণ সিনসিয়ারিটি এবং অ্যাটেনশন, মনোযোগ সহকারে যখন কোনো কাজ কেউ করছে তখনই সেই কাজটিকে ইন গুড ফেইথ বলা যেতে পারে। যখন আমি যথেষ্ট সচেতনভাবে কাজটা করছি, দেন আই অ্যাম ডুইং ইট ইন গুড ফেইথ। তাহলে কি উনি এবার মনিরুল ইসলাম বলছেন যে ওই রকম ধরনের একটা ইনসেন্ডিয়ারি ভাষণ তিনি ইন গুড ফেইথ দিয়েছিলেন, মানে যথেষ্ট কেয়ারফুল এবং ছিলেন উনি ওরকম একটা ভাষণ দেওয়ার সময়। মানে উনি যথেষ্ট কেয়ারফুল হয়ে, যথেষ্ট কনসিয়াস হয়ে, যথেষ্ট অ্যাটেনশনের সঙ্গে উনি ওই সাংঘাতিক ভাষণ দিলেন যে আগুন জ্বলবে চতুর্দিকে। এটা কি হয়? কি করে এটা গুড ফেইথে উনি আমি যখন কোনো গুড ফেইথে কোনো কথা বলবো তখন তো আমার উদ্দেশ্য থাকবে যাতে সব কিছু ঠিকঠাক থাকে, কাউকে যেন আমি আঘাত না করে ফেলি, কাউকে যেন আমি না ভুল দিকে পরিচালিত না করে ফেলি। বিশেষ করে আমি যদি বিধায়ক হই তাহলে তো আমার দায়িত্ব আরও অনেক বেড়ে গেল, কারণ আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আমার একটা কথায় আমার পুরো অ্যাসেম্বলির লোকজন প্রভাবিত হবে। তো তাদেরকে তো আমাকে এমন বক্তব্যই রাখতে হবে, যদি আমি গুড ফেইথে রাখি, যেটা উনি লিখেছেন ইন গুড ফেইথ, তাহলে তো উইথ ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, যেটা আইপিসি সেকশন 52, আমাকে দেখতে হবে যে ভারতীয় ন্যায় সংহিতা এটা কত নম্বর সেকশনে আছে সেটা দেখতে হবে, চেক করতে হবে। আই হ্যাভেন্ট চেকড, কিন্তু পুরনোটা মনে আছে। পুরনোটা যে কারণে আমি এক্ষুনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে পুরনো আইপিসিতে ওটা সেকশন 52। মনিরুল ইসলামের স্পিচ ইন গুড ফেইথ কি করে হতে পারে, বললেন কি করে? এখানেও একটা কন্ট্রাডিকশন আছে। আর এসডিও যদি এই চিঠি
গ্রহণ করে ওনার বিরুদ্ধে এফআইআর না করেন, তাহলেও কিন্তু গোলমাল। এসডিওর তরফ থেকেই এই প্রশ্ন উঠবার কথা যে এরকম তো হতেই পারে না। তারপর উনি বলছেন, ইট ইজ সাবমিটেড দ্যাট দি সেইড প্রসেস has also been examined and taken cognizance of by the Honorable Supreme Court with the objective of facilitating ease for the public and enabling citizens to effectively exercise their constitutional right to vote under Article 326 of the Constitution of India. মানে উনি বলতে চাইছেন যে আমি এই কথাটা বলেছি, বলেছি ঠিকই, ইন গুড ফেইথ বলেছি, এমনকি বিষয়টা তো এসআইআর প্রসেসটা তো এমনকি সুপ্রিম কোর্টও এটাকে বিবেচনা করে দেখছেন। সুপ্রিম কোর্টেরও তো স্ক্যানারের মধ্যে এসআইআর প্রসেসটা রয়েছে। সুপ্রিম কোর্টও তো দেখছে যাতে সমস্ত লোকেরা আর্টিকেল 326-এ যেরকমভাবে বলা আছে সেইভাবে যাতে তারা সমস্ত উপযুক্ত মানুষ যাতে ভোট দিতে পারেন, সেই ব্যাপারটা তো সুপ্রিম কোর্টও বিবেচনা করছে। আমিও সেটা মাথায় রেখেই এরকম একটা স্পিচ দিয়েছি। মানে উনি বলছেন যে আমার কোনো অন্যরকম উদ্দেশ্য ছিল না, আমি গুড ফেইথে পাবলিক ওপিনিয়ন হিসেবে এরকম একটা কথা বলে ফেলেছি। কিন্তু এটাও খুবই গোলমেলে একটা বিষয়, কারণ সুপ্রিম কোর্টে, যদিও সুপ্রিম কোর্ট এই বিষয়টা অনেক লোক সুপ্রিম কোর্টে পিটিশন করেছিলেন এবং সুপ্রিম কোর্ট সেই মর্মে তাদের রায়ও জানিয়েছেন, কিন্তু সুপ্রিম কোর্ট তো এই বিষয়টা খুব ভালো করেই জানেন যে অনারেবল সুপ্রিম কোর্ট মহামান্য উচ্চতম আদালত, তাঁরা জানেন যে এসআইআর এর বিষয়ে ডোমেইনটা পুরোটাই ইলেকশন কমিশনের, এই ডোমেইনটা সুপ্রিম কোর্টের নয়, এই বিষয়টা কমপ্লিটলি ইলেকশন কমিশনের ডোমেইন। আমি বারবার এই কথাটা বলছি, ইলেকশন কমিশনের ডোমেইন অ্যাজ পার আর্টিকেল 324 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সুপারিনটেন্ডেন্স, ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল, পুরো এসআইআর পদ্ধতিটা, তার দেখভাল, তার ডিরেকশন, নির্দেশনা কিভাবে হবে, কোন ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে, কোনটা হবে না, অ্যান্ড কন্ট্রোল, সম্পূর্ণ নিয়ন্ত্রণ, কে কি করবে কে কি করবে না, কমপ্লিটলি এটা ইলেকশন কমিশনকে ভারতের সংবিধানই দিয়ে রেখেছে এই ক্ষমতা। সুতরাং এটাতে সুপ্রিম কোর্ট যদিও অর্ডার দেন, যে কারণে সুপ্রিম কোর্টের অর্ডার আপনারা পড়বেন সব জায়গাতেই সুপ্রিম কোর্ট কিন্তু বলছে মে সার্টিফাই, মে ডু, মানে করতে পারে, এটা করতে পারে, এটা করতে পারে, করতে হবে, এইটা বলার জায়গাই সুপ্রিম কোর্টের এক্ষেত্রে নেই, এটা সুপ্রিম কোর্টের ডোমেইন নয়। এবং তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের রায়টাও ইলেকশন কমিশনের বিরুদ্ধে কখনোই যাচ্ছে না। এমনকি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের পাস সার্টিফিকেট নয়, অনেকের কাছেই মাধ্যমিকের পাস সার্টিফিকেট থাকে না, কিন্তু থাকে হচ্ছে অ্যাডমিট কার্ড সবার কাছে থাকে। সুতরাং যারা যারা মাধ্যমিক পরীক্ষায় অ্যাপিয়ার করে তাদের কাছে থাকে, সুতরাং অ্যাডমিট কার্ড নেওয়া হোক, এই মর্মে তো একটা আবেদন জমা পড়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে কি লেখা আছে? ইট মে বি অ্যাকসেপ্টেড অ্যাপার্ট ফ্রম দি পাস সার্টিফিকেট। 10th standard admit card that contains the proof of date of birth may be accepted apart from the pass certificate. Apart from মানে পাস সার্টিফিকেটটা দিতেই হবে, তাছাড়াও অ্যাডমিট কার্ডটা দেওয়া যেতে পারে। অর্থাৎ সুপ্রিম কোর্ট শুনলো না, মানে এমনকি সুপ্রিম কোর্টও বললো না যে আপনাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা গ্রহণ করতে হবে, পাস সার্টিফিকেট। সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু লেখা নেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইনস্টেড অফ পাস সার্টিফিকেট, লেখা নেই অ্যাপার্ট ফ্রম দি পাস সার্টিফিকেট, মানে পাস সার্টিফিকেটটা দিতেই। অর্থাৎ সুপ্রিম কোর্টও কিন্তু কারণ ইলেকশন কমিশন যেটা, যে অ্যাডমিসিবল ডকুমেন্টসের যে লিস্ট একটা, এবং সেই লিস্টটাও কিন্তু এক্সস্টিভ লিস্ট নয়, ইন্ডিকেটিভ লিস্ট লেখাই আছে, যেটা ইলেকশন কমিশন তৈরি করেছে, সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে কিছু বলেনি। সুতরাং তার উপর ভিত্তি করে কেবলমাত্র সুপ্রিম কোর্টে কেস হচ্ছে, এর উপর ভিত্তি করে এই ধরনের ইনসেন্ডিয়ারি ভাষণ যদি মনিরুল ইসলাম দেন, তাহলে তো মহা গোলমাল, তাহলে কিন্তু
মানে এই চিঠির ওপর ভিত্তি করে কিছুতেই এসডিও সাহেব যদি মনিরুল ইসলামের এগেনস্টে এফআইআর না করেন, বা ডিএম সাহেব যদি মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর না করেন, তাহলে ভারী অন্যায় হবে, ভারী অন্যায় হবে। এবং এটা ভীষণ একটা অদ্ভুত চিঠি। These statements were made in good faith as a general expression of public opinion on the special intensive revision process. গুড ফেইথে কখনো এই ধরনের স্পিচ দেওয়াই অক্সিমরন। দিস ইজ অ্যান অক্সিমরন ইটসেলফ। আমরা প্রত্যেকে শুনেছি মনিরুল ইসলাম কি কি বলেছে। বলেছে আমরা ইলেকশন কমিশনকে দরকারে পাতাল থেকে ছেঁচড়ে বের করব, এবং আমাদেরকে চতুর্দিকে আগুন জ্বলবে। এই কমেন্ট গুড ফেইথে? ইজ ইট পসিবল? মানে আমরা কি, মানে আমরা কি একেবারেই পাগল হয়ে গেছি? মানে এরকমই কি একটা বিষয়? মানে আমরা আমাদের রাজ্যে আমরা কি সুস্থ লোক কি কেউ নেই? এই কমেন্ট কি গুড ফেইথ? আমি জানি না। এবং তারপরে হচ্ছে আই ফার্দার সাবমিট দ্যাট দেয়ার ওয়াজ নো ম্যালাফাইড ইন্টেন্ট, provocation or violation of any statutory provision in my speech. মানে আপনারা বিশ্বাস করেন এটা? ওনার কোনো ম্যালাফাইড, মানে কোনো আমার অসৎ উদ্দেশ্য ছিল না, প্রভোকেশন ছিল না, মানে আমি কাউকে উস্কানি ছিল না, কোনো স্ট্যাটিউটারি প্রভিশনের ভায়োলেশন আমার স্পিচে ছিল না, মানে কোনো বিধিবদ্ধ কোনো আচরণকে আমি ভায়োলেট করিনি। এটা কি করে হয়? অজস্র বিধিবদ্ধ, মানে তাহলে তো এখন পুরো কনস্টিটিউশন খুলে বসতে হয়, মিলিয়ে মিলিয়ে দেখতে হয় যে এইটা হ্যাঁ এটা ভায়োলেট করেছেন, এটা ভায়োলেট করে, এইটা এটার পাশে টিক, এটার পাশে টিক মার্ক। ম্যালাফাইড ইন্টেন্ট নেই, চতুর্দিকে আগুন জ্বলবে বলার পিছনে কাউকে ছেঁচড়ে পাতাল থেকে টেনে বের করব, মানে আই স্ট্যান্ড স্পিচলেস। আমার এখানে আমার মাঝে মাঝে সন্দেহ হচ্ছে যে আমরা সত্যি মাঝে চিমটি কেটে দেখার মতন অবস্থা, যে বেঁচে আছি নাকি সত্যি কি আমরা স্বপ্নের মধ্যে আছি কিনা। মানে যা কিছু ঘটছে এগুলো কি ঘটতে আদতে পারে? এই চিঠিটাই বা উনি লিখলেন কি করে? এবং এই চিঠিটা গৃহীত হলো কি? হ্যাঁ গৃহীত হয়েছে। গৃহীত হয়েছে কি না, যদিও এই যে চিঠি আমার কাছে কপি রয়েছে দেখতে পাচ্ছি, সেটা কোনো রিসিভ, মানে যদি কেউ রিসিভ করে থাকে রিসিভ তো থাকবেই, কিন্তু এর বেসিসে ওনার এফআইআর কিছুতেই রদ হতে পারে। এফআইআর যদি কেউ না করে, কোনো অফিসার যদি ওনার বিরুদ্ধে এফআইআর না করে, তাহলে আমার সত্যি বলবার আর কিছুই নেই। এবার আমি এই ভিডিওর পরের অংশে চলে যাচ্ছি, যেটা আমি আলাদা ভিডিও হিসেবে পোস্ট করব।